এইভাবে হওয়া উচিত যে একটা টেবিল থাকবে, সেই টেবিলের প্রত্যেকেই হচ্ছে আমরা পাশাপাশি বলবো, তাই না? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ওই জায়গাটাতে যাওয়ার জন্য। আমাদের সুলেমান স্যারের ধন্যবাদ। আমার চেয়ারম্যান স্যার আমরা যে ব্যবসা করতাম, আমরা ডুলতে ডুলতে বাসা থেকে আসতাম, ঠিক আছে? চেয়ারম্যান স্যার খুব জনদরদি লোক, ওনার বাসা থেকে অফিস পর্যন্ত আসতে 2 ঘন্টা লাগতো। কারণ হলো একজনের সাথে দেখা হইলে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, মানে এটা হ্যাঁ লাগতো। কিন্তু আমি ওই লোকগুলোর জন্য এখন চিন্তা করতেছি, আপনারা যেভাবে টাইম দিয়েছেন তারা কি করবে আসলে? চেয়ারম্যান স্যার তো পারবে না ওইভাবে। চেয়ারম্যান স্যার হাই আলো করা চলতে সময় নেই, অথবা 7টায় রওনা দিতে হবে। নদী পাবেন না। হ্যাঁ, যাই হোক, সময়ের গুরুত্ব অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমরা সোলানের বলছে বিমানের গতিতে চলতেছে, আমি তো বলি চিতাবাঘের গতিতে চলতেছে, যেহেতু আমি মাটিতে আছি, ঠিক আছে? আর এই গতির সাথে হচ্ছে অবশ্যই আপনাদের সহযোগিতা আমার লাগবে। আমি একা বা সোলান ভাই একা, চেয়ারম্যান স্যার একা আমরা এই প্রজেক্ট মানে বাস্তবায়ন করতে পারবো না। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের হাতে হাত রেখা আমরা চলতে চাই। আমাদের ভুলভ্রান্তি থাকবে, কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে, সেটা সবাই মিলেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা এমন একটা বিজনেস করতেছি, দেখেন, মানে বাংলাদেশ কিন্তু আর বড় হওয়ার কি সম্ভাবনা আছে? মানে তাই নাকি আর বড় করতে পারবেন আপনি? মানে জায়গার ব্যবসা, বাংলার ভাষায় যদি বলি ল্যান্ডের বিজনেস। তো এই ছোটবেলায় একটা কথা শুনতাম, কাপড় কিনলে হয় গাধা, স্বর্ণ কিনলে হয় আধা, আর জায়গা কিনলে হয় রাজা, মাটি কিনলে হয় মানে মাটি খাঁটি। বিষয়টা হলো এরকম। তো আমরা ওই জায়গার মধ্যে আছি যে আমরা এমন একটা বিজনেস শুরু করতে চাচ্ছি বা শুরু করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কখনোই এটার দাম কমবে না, এটা ভ্যালুয়েশন অ্যাড হতেই থাকবে পর্যায়ক্রমে। এটার জন্য আসলে সফলতা তো আমাদের এমনি এমনি আসবে না। এটার জন্য আমাদের সুন্দর সুন্দর পরিকল্পনা করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে, আন্তরিকতার সাথে পরিশ্রম করতে হবে, সততার সাথে পরিশ্রম করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের ওই লক্ষ্যে পৌঁছাইতে পারবো। তো আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উদ্বোধনী বক্তব্য পরবর্তীতে যদি সুলাইমান স্যার সুযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ আলোচনা করবো। আসসালামু আলাইকুম। বিষয় ছিল এরকম যে একটা শুঁয়োপোকা একটা সময় গাছের মানে পাতা নিচে এমনভাবে যে বাসা বাঁধে এবং একটা মানে খোলস আটকায়, সে ওইটার ভিতরেই থাকতে থাকে। এবং একটা সময় এমনভাবে হয় টোটাল শুঁয়োপোকাটা একদম গলে পানির মধ্যে হয়ে যায়। তার মানে নিজেকে সে নিজেই কেমিক্যাল দিয়ে, নিজের বডির কেমিক্যাল দিয়ে নিজেকে গলাইয়ে ফেলে। কেন গলাইয়ে ফেলে? সৃষ্টিকর্তা মানে প্রতিনিয়ত রূপান্তর করে, একটা জিনিস শেষ হয় একটা নতুন তৈরি করে। এটা একটা এক্সাম্পল যে শুঁয়োপোকাটা তাকে রূপান্তর করে কিভাবে। যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনারাও বিষয়টা বুঝে দেবেন। আমরা গ্রামে গঞ্জে যারা বসবাস করি, কত সুন্দর প্রজাপতি হয় না? আসলে প্রজাপতি কোথা থেকে হয়? ওই যে শুঁয়োপোকাটা আছে, শুঁয়োপোকাটা নিজেকে মানে গালিয়ে একেবারে তল করে ফেলে, তার যে ডিএনএ আছে, ডিএনএ আবার নতুন করে আরেকটা প্রাণের সঞ্চয় করে, আস্তে 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 নতুন আরেকটা প্রাণের সঞ্চয় হয় ওইখান থেকে বের হয়ে আসে, সে ওইটার ভিতর থেকেই প্রজাপতির জন্ম হয়। অথচ পরবর্তী রূপান্তরটা হয় অনেক অত্যন্ত চমৎকার একটা বিষয়। তো ওখান থেকে সে আমার ভিতরে একটা ফিলিংস আছে, সেদিনকে বসে বসে দেখা হবে যে রূপকথা তো আমাদের এরকম রূপান্তরের জন্য একটা বিষয় আছে। আমরা যে যেখানে আছি না কেন, আমার ভিতরে আগে কি ছিল যদি আমরা ভুলে যাই, ওটাকে যদি আমি ভিতর থেকে কেমিক্যালের মতো একদম টোটালটা গলিয়ে ফেলি, জিরো করে ওইখান থেকে যদি আমরা নিজেদেরকে নতুন করে রূপান্তর করতে পারি, প্রজাপতি যেমন সুন্দর চমৎকার আকাশ উড়ে বেড়ায়, রঙিন হয়, আমাদের লাইফটা কিন্তু ঠিক রূপকথাকে এরকম রঙিন করে রাঙিয়ে তোলা সুন্দর একটা চমৎকার পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে। এবং আমরা এখানে যারা উপস্থিত আছি, এক্সিকিউটিভ মানে বোর্ডে যারা থাকবো, তাদের লাইফ এরকম মানে সোনালী প্রজাপতির চাইতেও গোল্ডেন যাতে হয়, এরকম একটা চমৎকার প্ল্যান নির্ধারণ করা হয়েছে। আপনার একটু পরে প্ল্যানটা শুনবেন। আমাদের চেয়ারম্যান স্যার আমাদের আগামী 2 মাসে একটা কর্ম পরিকল্পনা ঘোষণা করবে, 2 মাসের প্রমোশনাল একটা ইনসেন্টিভ ঘোষণা করবে, এবং এই 2 মাসের যে প্রমোশনাল ইনসেন্টিভ এখান থেকে আপনারা যারা এক্সিকিউটিভ বোর্ডে থাকবেন শেষে এখন স্যার এটা উদ্বোধন করবে। তো এই বিষয়গুলো স্যার আজকে জানাবে আপনাদেরকে। আজকে আমাদের মিটিং এর শিডিউলে এগুলো আছে, আকর্ষণটা থাক। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো যে কিভাবে আসলে আমরা রূপকথা থেকে নিজেদেরকে রঙিন ভাবে রাঙাবো। তো এই বিষয়গুলো আমরা আজকে পর্যায়ক্রমে আরো অনেকগুলো এজেন্ডা আছে, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য ধারণ করে একের পর এক শুনবেন।
তো এখন আমাদের কোম্পানি সম্পর্কে উদ্বোধনী বক্তব্য এবং আমার কোম্পানি নাস্তাটা ওই রুমে দিয়ে আপনাদের এই প্রাণবন্ত এটা আমাকে আর একটু শক্তি দেয়, আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনস্থ করে। আমি কিছুদিন আগে এই কথাটা বলতেছিলাম আমাদের অফিসের স্যারদেরকে, আমাদের অফিস মিটিংয়ে, মেবি আমাদের বিনোদ স্যার ছিল 96 সালে যখন আমি এসএসসি পরীক্ষা দিই, আমি 96-এর এসএসসি, তখন শ্রীলঙ্কা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। আর শ্রীলঙ্কা যে বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ওই বছর কিন্তু আনপ্রেডিক্টেবল দল ছিল শ্রীলঙ্কা। আপনাদের দ্বারা মনে আছে কিনা? আমি শহীদ রফিক সড়কে শো করা গেছিলাম দিদি ফেয়ার কাটিংয়ে, তো ওইখানে গল্প করতেছিল অনেকে যে শ্রীলঙ্কা আনপ্রেডিক্টেবল দল, ওরা আসলে ভালো করতে পারবে কিনা, আসলে বেটার। কেউ তো বলতেছিল না আসলে ওরা ভালো করবে, তারা শেষ পর্যন্ত হয়তো একটা ভালো করবে। শ্রীলঙ্কাকে ওই বছর কিন্তু কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হবে এরকম অনেকেই চিন্তা করেন নাই। ডেভ হোয়াটমোর ছিল তাদের কোচ এবং রানাতুঙ্গা ছিল তাদের। তারা কেন চ্যাম্পিয়ন? এটা মূলত যদি আমি আসি, আমি চ্যাম্পিয়ন হওয়ার কারণটা, আইসিসি একটা নিয়ম পরিবর্তন করে নিয়ে আসলে 15 ওভারের যে ব্যাপারটা আপনারা সবাই জানেন, 15 ওভারের যে ব্যাপারটা, যে 15 ওভারে আপনাকে ফিল্ডাররা থাকতে হবে মাঠে, 2জন ফিল্ডার বাইরে থাকবে, বাকিগুলো ভিতরে থাকতে হবে নির্দিষ্ট বলের মধ্যে। রানাতুঙ্গা, ডি সিলভা থেকে শুরু করে তারা একটা প্ল্যান করলেন যে আমাদের 15 ওভার আমাদেরকে চমৎকার খেলতে হবে, এমন বাউন্ডারি জয়সূরিয়া থেকে শুরু করে, এবং আপনাদের মনে আছে কিনা সেমিফাইনাল ছিল ইংল্যান্ডের সাথে, জয়সূরিয়া মাত্র 42 বলে 84 রান করলেন। এমন পিটানি উনি শুরু করলেন, প্রথম বলে 6, একদম উদ্বোধনী বলে 6। তার মানে কি আপনি যদি প্রথম থেকেই শুরু, যে তারা যে প্ল্যানটা করলেন যে আমাদেরকে এই যে বৃত্তের মধ্যে বা গজের মধ্যে যেটা আছে, গজের মধ্যে কাজে লাগাইতে হবে, এটা বাইরে যেতে হবে। হ্যাঁ, যে ডেভ হোয়াটমোর কিন্তু পরে বাংলাদেশে কোচ হয়েছিলেন, আপনারা জানেন এটা। ডেভ হোয়াটমোর কোচ হিসেবে অতটা পরিস্থিতি ছিলেন না শ্রীলঙ্কার যখন কোচ ছিলেন বিশ্বকাপের আগে বা তার আগে। যাক, তারা একটা আনপ্রেডিক্টেবল একটা দল নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি আমার অফিসে বলতেছিলাম ইনশাল্লাহ আমার যে আনপ্রেডিক্টেবল একটা দল আছে, আমি এটা নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। কারণ আমাদের এখানে বিভিন্ন প্রফেশনালিজমের বিভিন্ন জায়গা থেকে আসা, বা একটা জায়গায় থেকে সবাই আসা না। হ্যাঁ, যে আমার এই কোম্পানি দীর্ঘদিন ধরে কর্পোরেট কালচারে অভ্যস্ত হয়ে একটা কর্পোরেট স্ট্যান্ডার্ডে দাঁড়াইছে না, ব্যাপারটা আসলে এরকম না। এই ক্ষেত্রে আমি একটা সফলতা অন্য জায়গায় দেখি, যে সফলতাগুলো কালকে রাতে আমার সোলাইমান সাহেবের সাথে আমি বলতেছিলাম কথাগুলো, যে আপনি কোনোভাবেই চিন্তা করতে পারবেন না যে একজন সেলসম্যানকে দিয়ে একটা পরমাণু বিজ্ঞানী হওয়া, কারণ সে সেলসম্যানে কাজ করে, তার একটা পরমাণু বিজ্ঞান বা একটা বোমা অ্যাটম বোম বানাইতে হলে সে পারবে না। আপনি একটা দারোয়ানকে দিয়ে কখনোই আপনি বাইপাস সার্জারি করাইতে পারবেন না, পারবেন? এটা সম্ভব না, আসলে পারবেন না। ঠিক আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি জাস্ট যে ছেলেটা আসলে এই মার্কেটে ব্যবসা করে তাকে মেসির সাথে খেলতে দিতেন, এটা কিন্তু পারবেন না। তার মানে কিছু পেশা আছে যে পেশায় ওই পেশার লোকজন ছাড়া তারা সুইটেবল না। বাট অদ্ভুত ব্যাপার, বিজনেস এমন একটা পেশা, এখানে যেই দারোয়ান এসে 1000 কোটি টাকা মালিক হতে পারে। ঠিক, এই দারোয়ানও একসময় 1000 কোটি টাকা মালিক হতে পারবে, ওই সেলসম্যানও 1000 কোটি টাকা মালিক হতে পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অনেক বড় বড় শিল্পপতির নাম জানেন, যারা নিজেরা ঘুরে ঘুরে গামছা বিক্রি করতো। মন্ডলপুরের আব্দুল মজিদ মন্ডল, সিরাজগঞ্জ বাড়ি, উনি মিরপুর 10 নম্বরে কিন্তু নিজে গামছা বিক্রি করতেন। বাংলাদেশের এখন অনেক বড় একটা, উনি এমপি হয়েছিলেন, ওনার ছেলেও কিন্তু পরবর্তীতে আব্দুল মমিন, ওনার ছেলেও কিন্তু এমপি হয়েছিলেন, বাট উনি একসময় গামছা বিক্রি করতেন মিরপুর 10 নম্বরে ঘুরে ঘুরে। তার মানে কি, বিজনেস এমন একটা প্রফেশন, আপনার আগে পরে যাই থাক, আপনি যদি এখানে ডিটারমাইন থাকেন, আপনি এখানে যদি শ্রম দেন, আপনি এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে হবেন। আপনি দারোয়ান ছিলেন না, আপনি সেলসম্যান ছিলেন, এইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আব্দুল কাদের মোল্লা নরসিংদীর, আপনারা জানেন, ফার্মাসি গ্রুপের এমডি, কি করতেন আপনারা জানেন? আব্দুল কাদের মোল্লা বাংলাদেশের টপ মোস্ট কয়েকজন করদাতাদের একজন। তার মানে কি, যদি এই প্রফেশনে যদি শিক্ষিত, অত্যন্ত ট্যালেন্টেড, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করা ছেলেপেলে লাগতো, আপনি কি একজনও দেখাইতে পারবেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবিএ করা, এমবিএ করে বা আইবিএ থেকে এমবিএ করে পাস করে সে বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক হয়েছে? হয়নি। তার চাকরি করতে পারবে, অনেক বেতনে চাকরি করতে পারবে। যাকে বাংলাদেশের মার্কেটিং গুরু বলা হয়, তাত্ত্বিক ডক্টর মিজানুর রহমান, ম্যান অফ কুমিল্লা, উনি লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টে জগন্নাথের বিসি ছিলেন, উনি বড় বড় থিওরি দিচ্ছেন, বাট উনি একটা চার দোকান আজ পর্যন্ত নিতে পারেন না। আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আপনাদের শিক্ষার অবলম্বন করতেছিলেন, আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আপনারা আমরা যে পেশায় থাকি, আমরা বিজনেসে এসে যদি এনলাইটেড করতে পারি, ফোকাস করতে পারি, আমরা বিজনেসের টাইপিং হতে পারবো।
বিজনেস এমন একটা জিনিস, এইখানে আপনাকে বড় মনোবিজ্ঞানী হতে হবে, আপনাকে এখানে বাইপাস সার্জারি করার জন্য সার্জন হতে হবে, আপনাকে এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হতে হবে। নো, বিজনেসেরা ডিমান্ড করে না। বিজনেস ডিমান্ড করে আপনি কতটুকু ডেডিকেটেড, আপনি কতটুকু সময় দিচ্ছেন এবং প্রপার সময় দিচ্ছেন, এটা বিজনেস ডেডিকেট করে। আমি ওই কোথায় বারবার ফিরে আসি যে আমার টিমটা হচ্ছে আনপ্রেডিক্টেবল, আমি এটা তিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে চাই ইনশাআল্লাহ। আমাদের সামনে যে প্ল্যান আছে, আপনার প্ল্যানগুলো আমি লাস্টে থেকে ডিক্লেয়ার করবো। আপনাদের জন্য যেটা রাখা হয়েছে আপনারাও চিন্তা করবেন আসলে এটা বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা প্ল্যান। আমরা রূপকথা নিয়ে একটা ল্যান্ড, একটা শেয়ার, এইটা নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি না। আমরা এগোচ্ছি একটা রূপকথার স্বপ্ন নিয়ে, একটা ব্র্যান্ডিং নিয়ে। আমি বলছি যে সামনে আমরা রূপকথার একটার পর একটা প্রজেক্ট সংযুক্ত হবে। আমরা ফুডে যাবো, আমরা এগ্রিকালচারে যাবো, অন্য কিছু যাবো, খুব তাড়াতাড়ি এটা চলে যাবো, এটা হসপিটালের দিকে চলে যাবো খুব তাড়াতাড়ি। আমরা একটা জায়গা অলরেডি নির্ধারণ করে ফেলছি হসপিটালে, 100% জায়গা ঢাকা মেইন রোডে। যদি আপনাদের সুযোগ থাকে আজকে সেটা আপনাকে এটা কেন আমরা করতে চাচ্ছি। আমরা শুধু কি এর মধ্যে সীমাবদ্ধ, রূপকথার মধ্যে সীমাবদ্ধ না। রূপকথা আসলে নির্দিষ্ট কোনো অঙ্কের মধ্যে, কোনো সত্তার মধ্যে সীমাবদ্ধ না। এটা বোঝাই যাচ্ছে রূপকথা আমার ছোটবেলার সেই স্বপ্ন বাস্তবায়নে যতগুলো জিনিস দরকার। আমরা খুব তাড়াতাড়ি চিন্তা করতেছি আমরা বনানীতে একটা অফিস নেব। বনানীতে অফিস নিয়ে শুধু সাভারের প্রজেক্ট করবেন আপনার বনানীতে অফিস নিয়ে, আমরা ঢাকাতে প্রজেক্ট করবো খুব তাড়াতাড়ি। ঢাকাতে বিজনেস করার অভিজ্ঞতা আমার আছে, নতুন করে অভিজ্ঞতা আপনার কিছু নাই। এবং ঢাকাতে অল্প জায়গায় বেশি প্রফিট করা যায়। ঢাকার সুবিধাটা হচ্ছে আপনার আড়াই কাঠারও যদি মিরপুরে একটা প্লট নেন, গভর্নমেন্ট প্লট, সেখান থেকেও যদি আপনার চমৎকারভাবে কাজ করতে পারেন, 1.5 থেকে অনলি 18 মাসের বিল্ডিং আপনি হ্যান্ড ওভার করে দিয়ে আসবেন 1 কোটি টাকা প্রফিট। এইরকম আমাদের কিছু প্রজেক্ট দরকার, এরকম হ্যাঁ বড় লার্জ স্কেলের দরকার, ছোট প্রজেক্টগুলো দরকার, যেগুলো আপনাকে বিভিন্ন সময় সাপোর্ট দেবে। আপনি যদি ঢাকাতে ছোটো খাটো এরকম 2.5 কাঠা 4 কাঠা 5 কাঠা 10 কাঠার যদি 10টা প্রজেক্ট থাকে, বছরে যদি আপনি 5টা 7টা প্রজেক্ট হ্যান্ড ওভার দিতে পারবেন, আপনি অনায়াসে দেখবেন এখানে 15 থেকে 20 কোটি টাকা আপনার এসে করতেছে, যেটা আপনার লার্জ স্কেলের প্রজেক্ট করতে সহায়তা করবে, আপনাকে সাপোর্ট দেবে এই প্রজেক্টগুলোতে। বাট ফাইনালি যে আপনার গোলটা, ফাইনালি যে বড় বড় প্রজেক্ট, সেগুলো আপনার ক্ষেত্রে হয়ে যাবে, কারণ ছোটো প্রজেক্ট আপনাকে এই ক্ষেত্রে সাপোর্ট দেবে। আমাদের প্ল্যানিংটা আলটিমেটলি এইরকম, আমরা বড় প্রজেক্টে ফোকাস থাকবে, আমরা সাথে সাথে ছোটো ছোটো প্রজেক্টগুলো করবো। ইভেন সাভারে আমি বলছি অলরেডি, সাভারে অনেকগুলো ল্যান্ড আছে যেটা আমার কাছে প্রপোজাল আছে। এখন এটা যেভাবেই হোক সাভারের বড় বড় ল্যান্ড আসলে অনেক মানে 2-4 জনকে যদি ল্যান্ড মালিকরা প্রপোজাল দেয়, তার মধ্যে আমাদের একখান রাখছে যে আমাদেরকে প্রপোজাল, ভাই তোমরা আমাদের জমিটা কিনে নাও, আমাদের জমিটা নাও। আমাদের মিডিয়া লাগে না, সরাসরি মালিকরাই অনেকে যোগাযোগ করে, ভাই তোমরা বোধহয় কেনার জন্য সক্ষম, বাট আমরা আসলে সক্ষম না, এটা আপনাদেরকে বলতেছি। কারণ এই পরিমাণ টাকা তো আমাদের কাছে নাই, আমরা আসলে সক্ষম না। বাট এই ল্যান্ডগুলো কিন্তু অত্যন্ত প্রফিট। 33% একটা জায়গা আছে, এটা 2 দিক গেল সাভারে। এইটা আমাকে ঠিক সাভারের একদম উঁচু লেভেলের যারা, তারা নির্ধারণ করছে যে এই প্রজেক্টটা ইচ্ছা করতে পারবে, তারা আমার সিনিয়র, ওরা ডাকছে আমাকে প্রজেক্ট বলছে তুমি এই প্রজেক্ট নাও, তুমি ওটা সাকসেসফুলি এখানে ভালো বিল্ডিং করতে পারবা। বাট শর্ত একটা, সেটা হচ্ছে একবারে টাকা দিতে হবে মালিককে। অত্যন্ত চমৎকার জায়গা, 33% জায়গায় মিনিমাম 5 কোটি টাকা আপনার একটা বিল্ডিং করে প্রফিট হবে, মিনিমাম 5 কোটি টাকা প্রফিট হবে। এবং আমাদের, আমি বলবো না যে আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমরা বলবো যে আমরা সাভারের প্রজেক্ট নিয়ে এটা সেল হয়ে যায়, সেল হতে বেশি সময় লাগে না, বাইনা দিলে আমরা সেল করতেছি, রেস্টি করে নেই, ক্যাপিটাল গার্মেন্টস আমরা রেস্টি করে নেই, অলরেডি দোকানের 65% সোল্ড আউট, এই মাসে আমরা রেস্টি করবো। রেস্টি করার আগে যদি আমাদের সোল্ড আউট হয়ে যায়, তাই না? যাই হোক, আমরা চাচ্ছি যে একটা চমৎকার একটা টিম থাকুক, যে টিম আমাদের কার বয়স কেমন, কার যোগ্যতা কেমন, কার শিক্ষাগত যোগ্যতা কেমন, এইটা আমাদের আসলে আমার কাছে খুব বেশি কাউন্টের বিষয় না। কারণ আমি আপনাদেরকে নিয়ে বাইপাস সার্জারি করবো না, আপনাদের নিয়ে বিমান চালাবো না, আপনাদের নিয়ে বিজনেস করবো। বিজনেস করতে গেলে এত কিছু লাগে না, বিজনেস করতে গেলে শুধু মাথা লাগে আর শুধু পরিশ্রম লাগে, টার্গেটটা ঠিক থাকতে হবে। অনেক সময় স্পিডের চেয়েও আমার টার্গেটটা ঠিক থাকতে হবে, আমার কোন দিকে যাচ্ছি। আমি হিউজ স্পিড দিলাম বাট রিক্সা চালাইলাম সারা জীবন ভর, লাভ নাই, আমার টার্গেটটা ঠিক নাই। আমাকে টার্গেটটা ঠিক, যেহেতু আমরা টার্গেট কিছু ঠিক করে ফেলছি, আমরা প্রজেক্ট নিয়ে ফেলছি, অন্য কাজকর্মগুলো আমরা ঠিক করে ফেলছি, সামনে আস্তে আস্তে আপনাদের সর্বাত্মক সহযোগিতা। আমরা যেটা বলতে চাচ্ছি যে ভাইয়া, আপনারা হয়তো জানেন বা জানেন না, আমরা অফিসে এখন ঢুকি 9টা, 9:30, 10টা, রাত আপনারা শুক্রবারের দিন ফোন দিন রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত আমরা অফিস করতেছি। কেন করতেছি অফিসটা? আমাদের উদ্দেশ্যটা কি একদম এটা ডিক্লেয়ার করে বলি, আপনারা কেউ থাকেন না থাকেন, আমরা প্রজেক্ট সফল করবো। সেই সফলতার সাথে আপনি যদি থাকেন আপনার অংশীদার,
না থাকতে বলে সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে সবাই। ধন্যবাদ আমাদের স্যার শেষ করছেন? ওই যে ধন্যবাদ দিস ভাসানির মতো সালাম দেওয়া কোন জায়গায় আছি চিন্তা করে